সিপ্পি ফিল্মসের বম্বে অফিসের সবচেয়ে ছোট ঘরটায় প্রায় সারাদিন মাথা গুজে বসে থাকত দুই অল্প বয়সী ছোকরা। 70-এর দশকের শুরুতে যখন তৎকালীন বম্বেতে স্টুডিও কালচার প্রায় উঠে যাব করছে, তখন বেশিরভাগ সিনেমায় গল্প তৈরি হতো সেটে গিয়েই। পরিচালক বা সহপরিচালক মুখে মুখে কিছু একটা বানিয়ে নিতেন, ডায়লগ সেখানেই বানানো হতো, মোটামুটি গোঁজামিল দিয়ে একটা খাড়া করে দিলেই হতো। আসলে সেই সময় সিনেমা তো চলত নায়কের নামে, ক্রেডিট কার্ডে জলদল করতেন অ্যান্ড অ্যাবভ অল অমুক 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 নায়ক। বোম্বাইয়ের বম্বেটে উপন্যাসে সত্যজিৎ যে টিপিক্যাল ফর্মুলা ছবির কথা বলেছেন, সেই ফর্মুলা মেনেই সাপ্লাই চেনে একের পর এক সিনেমা ধাক্কা খেত পর্দায় শুক্রবার করে। কপাল ভালো থাকলে সগৌরবে তৃতীয় সপ্তাহ, তা না হলে পরের হপ্তাতেই মুখ দেখাতেন অন্য কোনো নায়ক বা নায়িকা। এই বাজারে ঠাস বুনোট গল্পের সুযোগ ছিল খুবই কম। তবু জিপি সিপ্পির ছেলে রমেশ সিপ্পির এই দুই বন্ধুকে একরকম প্রশ্রয় দেওয়া হতো। একজন একটু রকচটা, তার নাম সেলিম খান। অন্যজন নেহাত শান্ত হাসিমুখ কবিতা প্রেমী, তার নাম ছিল জাভেদ আখতার। একদিন সকালবেলা এই দুই মূর্তি গুটি গুটি পায় জিপি সিপ্পির অফিসে এসে হাজির। একটা ভালো প্লট তাদের মাথায় এসেছে, যদি জিপি অনুমতি দেন। এই শুনে জিপি সিপ্পি তাদেরকে বললেন, শোনাও গল্প। আগে গল্প তো কিছু এখনো লিখিনি, একটা আইডিয়া মাথায় এসেছে। এক পুলিশ অফিসারের গোটা পরিবারকে এক ডাকাত হত্যা করবে। প্রতিশোধ নিতে সেই অফিসার দুইজন চিন্দি চোর টাইপ ছেঁচড়া গুন্ডার সাহায্য নেবে। এটা শোনার পর জিপি সিপ্পি বলল, তারপর জানি না, আপনি অভয় দিলে বাকিটা লিখি। ঠিক আছে, বেশ, লিখে ফেলো। মজার ব্যাপার হলো, এই দুই লাইনে ভারতীয় সিনেমার 4 আইকনিক চরিত্র ঢুকে গেল। হয়তো সেলিম জাভেদ খেয়ালও করেননি সেটা। চিত্রনাট্য লেখা শেষ হওয়ার আগেই এই 4 জনের 3 জনের কাস্টিং হতে সময় লাগলো না। সেই 3 জন ছিলেন সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র। তারা ছিলেন ইমিডিয়েট চয়েস। কিন্তু একটা মুশকিল হলো, আর সেই মুশকিলটা হলো ডাকাতকে নিয়ে। যতই চিত্রনাট্যের শেষের দিকে এগোচ্ছিলেন জাভেদ আর সেলিম, দুজনেই বুঝতে পারছিলেন গল্প তাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ওই দুই গুন্ডাকে ছাপিয়ে পর্দায় বড় হয়ে উঠতে যাচ্ছে সেই পুলিশ অফিসার আর ডাকু। নাম ততদিনে ঠিক হয়ে গেছে, ডাকুর নাম হবে গব্বর সিং। কিন্তু এই ডাকুকে এমন হতে হবে যিনি অভিনয় বাকি 3 মহারথীর সঙ্গে শুধু পাল্লাই দেবেন না, ফলে দর্শকদের শিরদাঁড়া দিয়ে ভয়ের হিমশীতল স্রোত বইয়ে দিতে পারবেন। সে যখন পর্দায় বলবে, यहां से 50-50 क्रोस दूर गांव में जब बच्चा रोता है तो मां कहती हैं कि बेटा सो जा, नहीं तो गब्बर आ जाएगा। দর্শক যেন এই আতঙ্ক নিজেরাও উপলব্ধি করেন। একের পর এক ভিলেনের অডিশন হলো, কাউকেই পছন্দ হয় না, সবাই যেন একই গতে বাঁধা। যদিও বা শেষে ড্যানি ডেনজাংপাকে বাছা হলো, তিনিও শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন ফিরোজ খানের ধর্মাত্মায় অভিনয় করবেন বলে। যদিও এই ডিসিশনের জন্য ড্যানি পরবর্তীকালে নিশ্চয়ই আফসোস করেছিলেন। অবশেষে এইরকম পরিস্থিতিতে আলো দেখালেন সলিম খানের বন্ধু সত্যেন কাপ্পু। আইটিপিএতে একজন অল্প বয়সী অভিনেতা আছে, তার নাম আমজাদ খান। একেবারে নতুন মুখ, যদি সেলিমের পছন্দ হয় তাকে। আমজাদ খান তখন ইন্ডাস্ট্রিতে প্রায় অপরিচিত, টাকা পয়সাও তলানিতে। সদ্য প্রথম সন্তান সাদাবের জন্ম হয়েছে, কিন্তু স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনবেন সেই টাকাও তার কাছে নেই। দুয়ারে দুয়ারে ঘুরছেন টাকার জন্য, আর প্রত্যাখ্যাত হচ্ছেন।
হিন্দুস্তান কি কসম ছবিতে ছোট্ট একটা রোল পেয়েছিলেন আমজাদ। সেই ছবির পরিচালক চেতনানন্দ 400 টাকা দিলে স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসতে পেরেছিলেন আমজাদ খান। পাগলের মতন কাজ খুঁজছেন তিনি, কিন্তু কোনো কাজই পাচ্ছেন না। এমন সময় সেলিম খানের সঙ্গে তার আলাপ। তিনি বললেন দ্রুত রমেশ সিপ্পির সঙ্গে দেখা করতে আমজাদকে। এরপর যখন আমজাদ রমেশ সিপ্পির ঘরে ঢুকলেন ততক্ষণে সন্ধে হয়ে গেছে। সিপ্পি দরজার দিকে পেছন করে মাটিতে বসে কিছু একটা করছিলেন। আমজাদের গলার আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার মনে হলো দরজা জুড়ে দৈত্যকার এক মানুষ দাঁড়িয়ে। চমকে উঠলেন দেখে। আরে, এমনটাই তো চাইছিলেন তিনি। আমজাদ খানকে সৈনিকের পোশাক পরিয়ে দাঁত কালো করে স্ক্রিন টেস্ট নিতেই সিপ্পি বুঝে গেলেন তিনি তার গব্বরকে পেয়ে গেছেন। কিন্তু সমস্যা ছিল একটাই, এর আগে যত নামকরা ভিলেন ছিলেন কারোর গলা আমজাদের মতন পাতলা নয়। এমনকি এই ছবি তো বাকি 3 জন তাদের ভারী গলার জন্য বিখ্যাত। এই ছবিতে আরো মুশকিল ছিল। সেরা সেরা ডায়লগগুলো সেলিম খান বেছে বেছে রেখেছিলেন গব্বরের জন্য, কিন্তু গলায় যা হবে না সেটা আমজাদ পুষিয়ে দিলেন ম্যানারিজমে। ডায়লগ থ্রোয়িংয়ে এমন এক অদ্ভুত পিকুলিয়ারিটি আনলেন যা ভারতীয় ট্র্যাডিশনাল ভিলেনরা আগে কখনো দেখেননি। সামান্য গলা খাদে রেখে কিতনে আদমি থে যখন বললেন, সেই স্টাইলাইজেশনে এখনো কেঁপে উঠতে হয়। এরপর শোলে মুক্তি পায়। রাতারাতি আমজাদ খান স্টার হয়ে ওঠেন। সেই সময় গ্লুকোজ ডি বিস্কুটের বিজ্ঞাপনেও দেখা যায় হাতে বন্দুকের বদলে বিস্কুট আর ওপরে লেখা গব্বর কি আসলি পছন্দ। এইভাবেই দিন যেতে লাগলো। শোলে ছবির বাকিরা অনেক আগে এগিয়ে গিয়েছিলেন। শতরঞ্জ কি খিলাড়ি, লাভ স্টোরি, ইয়ারানা, উৎসবের মতন কিছু ব্যতিক্রমী চরিত্র বাদ দিয়ে সারা জীবন আমজাদ গব্বরের ছায়া হয়েই রয়ে যাচ্ছিলেন। অমিতাভের সঙ্গে মনোমালিন্য হওয়ার বড় খেসারত দিতে হয় তাকে। কাজ পাচ্ছিলেন না। যেসব রোলে অভিনয় করছিলেন তা হাস্যকর, তার উপযুক্ত ছিল না। অপরদিকে ফিরে আসার মরিয়া চেষ্টা করেন শেষবারের মতন। অজিত দিওয়ানি পরিচালিত সেই ছবি রামগড় কি সোলেতে অমিতাভ বচ্চন, দেবানন্দ, অনিল কাপুর আর গোবিন্দার লুক অ্যালাইকদের মাঝে অরিজিনাল শুধু গব্বরের ভূমিকায় ছিলেন আমজাদ। প্যারোডি ছবি হলেও প্রায় বেলুনের মতন ফুলে যাওয়া আমজাদ আর আগের মতন ভয় ধরান না, বরং তাকে দেখে হাসি পায়, বিষণ্ণ হয়। অনেক পরে রাম গোপাল বর্মার আগে গব্বর করতে গিয়ে ভয়ানক বিপর্যয় ঘটিয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। প্রমাণ করেছিলেন গব্বরকে কেউ রিক্রিয়েট করতে পারে না, এমনকি স্বয়ং অমিতাভ বচ্চনও নয়। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।